একটা সময় শিশুমন বেড়ে উঠত সহজ সরল কল্পনার রাজ্যে। সেখানে লোডশেডিং থাকতো, ঠাকুমা দাদুর কাছে সেই অন্ধকারে বসে গল্প শোনার রোমাঞ্চ থাকতো, প্রকৃতির মাঝে তাকে ঘিরে বড় হতো ছোটবেলা। তবে এখন অট্টালিকার গোলকধাঁধা আর স্মার্টফোনের রিলসের আগ্রাসনে হারিয়েছে খেলার মাঠ। খুদেরা খেলার মাঠের বদলে ফোনের মধ্যে থাকা ব্যাটল গ্রাউন্ডে যুদ্ধ খেলে সময় কাটায়। গ্রাফিক্স ভিএফএক্স এর ম্যাজিকে মুষড়ে পড়ে কল্পনাপ্রবণ মন আর রূপকথার রাজ্য। সেই জায়গাতেই পক্ষীরাজের ডিম যেন ফেলে আসা ছোটবেলার অনুভূতির আয়না হয়ে ফিরে এসেছে। পক্ষীরাজের ডিম কেবল ঘোতন পপিন্সদের জন্য নয়, বরং সমস্ত ছেলেবেলাকে কিছুক্ষণের জন্য হলেও কল্পনার জগতে ফিরিয়ে নিয়ে যায়। চলুন দেখে নিই পক্ষীরাজের ডিম সিনেমার গল্প। রেনবো জেলির সেই ছোট্ট ঘোতন পপিন্স এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। কলকাতাতে নানান স্কুলে চেষ্টা করেও ঘোতনের সুযোগ না মেলায় সে এখন আকাশগঞ্জ স্কুলের ছাত্র। এবার ঘোতন মাধ্যমিক দেবে, তবে ঘোতন অঙ্কে বড়ই কাঁচা। তার উপর মাধ্যমিকের টেস্টে 0 পেয়েছে। স্কুলের হেডমাস্টার মশাই বলেছে আর একটা অঙ্কের পরীক্ষা যদি বটব্বল স্যার নাই আর সেখানে যদি সে পাস করতে পারে তবেই ঘোতন মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে, না হলে নয়। অন্যদিকে পপিন্স এখনো কলকাতাতেই থাকে। সে একজন ব্রাইট স্টুডেন্ট। ফোনে ভিডিও কলের মাধ্যমে ঘোতনকে ভূগোলও পড়ায় পপিন্স, কিন্তু ঘোতনের এই অঙ্কে 0 পাওয়াটা নিয়ে পপিন্স খুবই চিন্তিত। পপিন্স বটব্বল স্যারকে যেভাবেই হোক রাজি করাতে বলে ঘোতনকে। ওদিকে আমরা দেখি রাতের অন্ধকারে বটব্বল স্যারের বাবার ঘরে কেউ চুরি করতে ঢুকেছিল, কিন্তু ওদের বাড়ির সাথে সাথে বটব্বল স্যারকেও দেখাশোনা করার লোক প্যাংলা তা দেখে ফেলায় চোর বাবাজি সেখান থেকে পালায়। ঘোতনের রূপকথার গল্প শুনতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কিরণ মাসির কাছে রূপকথার গল্প শুনতে শুনতে ও হারিয়ে যায় কল্পনার রাজ্যে। পড়াশোনায় বিশেষ করে এই অঙ্ক সাবজেক্টটা মোটেই পছন্দ করে না ঘোতন। অঙ্কে 0 পাওয়ায় ঘোতন মনের দুঃখে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। আকাশগঞ্জের এই জঙ্গলে ছিল একটা বহু পুরনো মন্দির। মন্দিরটা দেখতে অনেকটা ইউএফওর মতো। ঘোতনের মতে এই সেই রূপকথার উড়ন্ত মন্দির যা আকাশ থেকে নেমে এসেছিল। এর ভিতরেই রয়েছে সেই পক্ষীরাজের ডিম, কিন্তু সাপরাজ বাবা এই মন্দিরটাকে আগলে রাখে, ভিতরে কাউকে ঢুকতে দেয় না। অন্যদিকে মাথায় ছিক্ষোবরা মাস্টার মশাই বটব্বল স্যার স্কুলের মেঝেতে মোবিল ঢেলে ছাত্রদের বোঝাচ্ছিল ফ্রিকশন। বটব্বল স্যারের এই অদ্ভুত প্র্যাকটিক্যাল ক্লাসের ঠেলায় অন্যান্য টিচাররা পড়েছে মহা মুশকিল। এখন সেই মোবিলে স্লিপ করে অর্ধেকই পড়ে যাচ্ছে। এমনকি হেডমাস্টার মশাইও পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল না। সেই রাগে হেডমাস্টার মশাই বটব্বল স্যারকে টিসি দিয়ে দিল। বাড়ি এসে বটব্বল স্যার প্যাংলাকে বলল যে ও ঠিক করেছে বাবার ফেলে যাওয়া কাজটাই শেষ করবে। বড়বাবু মানে বটব্বল স্যারের বাবা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে রিসার্চ করছিল, যার জন্যই তাকে গুলিবিদ্ধ হয়ে মরতে হয়েছিল। এলিয়েন মাইক্রো অর্গানিজম। বড়বাবুর ধারণা ছিল যে অন্য কোনো এলিয়েন গ্রহ থেকে কোনো পোকামাকড় বা মাইক্রো অর্গানিজম উড়ে উড়ে পৃথিবীতে আসছে। বটব্বল স্যার ওর বাবার এই থিওরি মোটেই পছন্দ করত না। এই বিষয় নিয়ে ওর একজন সায়েন্টিস্ট বন্ধুর সাথে আলোচনা করতে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিল বটব্বল স্যার। বন্ধুটি একটি যন্ত্র বানাচ্ছিল যাতে রয়েছে 7টা স্বাদের থিওরি। সেই বন্ধুর স্ত্রী ছিল গর্ভবতী। সেই রাতেই বটব্বল স্যার তার বাবার মৃত্যু সংবাদ পায়। তারপর থেকেই বটব্বল স্যার কেমন পাগলাটে টাইপের হয়ে যায়। একদিন সকালে গ্রাম পঞ্চায়েতের কাছে এলো মিস্টার মিত্তির। সে একজন রিপোর্টার। মিস্টার মিত্তিরের সাথে এসেছে একজন বিদেশি প্রত্নতাত্ত্বিকবিদ, ভিলেন স্যার। নানান প্রাচীন মন্দির নিয়ে রিসার্চ করতে করতে ভারতের আকাশগঞ্জে এরকম একটা উড়ন্ত মন্দিরের খোঁজ পেয়েছে সে। মন্দিরটা দেখতে অনেকটা ইউএফওর মতো, কিন্তু মিস্টার ভিলেন মন্দিরের ভিতরে একটা মূল্যবান পাথর সম্বন্ধে জানতে পেরেছে। তাই গ্রাম পঞ্চায়েতের কাছে অনুমতি নিতে এসেছে 6 মাস এখানে থেকে ওই মন্দিরটার উপর রিসার্চ করার, আর তাতে আকাশগঞ্জের নাকি অনেক সুনাম হবে। গ্রাম পঞ্চায়েত প্রধান মিস্টার সামন্ত বলল ওখানে মন্দির আগলে একটা পাগল বসে আছে। গ্রামের লোকেরা ওই পাগল সাপরাজ বাবাকে খুবই মানে। তাই পিল্টু বলে একটা ছেলেকে মিস্টার ভিলনদের সাথে সেই মন্দিরে পাঠালো। পিল্টু পার্টির চামচা, পার্টির ফাইফরমাস খাটে, একটু গুন্ডা প্রকৃতির ছেলে। পিল্টু মিস্টার ভিলেনদের সেই মন্দিরে নিয়ে গেলে সাপরাজ বাবা গুলতি দিয়ে ওদের উপর হামলা করে। এতে মিস্টার ভিলেনের কপালে আঘাত লাগে। ওদিকে পপিন্সের চাপে পড়ে ঘোতন গেল বটব্বল স্যারের বাড়ি। বাড়ি তো নয়, একটা আস্ত সায়েন্স ল্যাব। অনেক রিকোয়েস্ট করার পর বটব্বল স্যার প্যাংলাকে ঘোতনের অঙ্কের একটা রিটেস্ট নিতে বলল। অন্যদিকে মিস্টার মিত্তির আবার
আবার গেল গ্রাম পঞ্চায়েতের কাছে, বলল এভাবে তো কোনোদিনই ওই মন্দিরে ঢোকা সম্ভব হবে না। তার সামন্ত বলল গ্রামের লোকেরা ওকে খুবই মানে, ওকে তো আর ঘাট ধাক্কা দিয়ে তাড়ানো যাবে না, যদি না ও নিজে থেকেই বিভাগী হয়। তাই কথা মতো পিল্টু তার লোকজনদের নিয়ে জঙ্গলে গিয়ে সাপরাজ বাবাকে ধরে তার সাথে নিয়ে যায়। ঘোতন বটব্যাল স্যারের বাড়ি যাবার সময় সেটা দেখতে পেয়ে সাপরাজ বাবাকে বাঁচাতেও যায়, কিন্তু পারে না। দৌড়ে যাবার জন্য ঘোতনের মোবাইলটাও জলে পড়ে যায়। জঙ্গলে সেই মন্দিরের কাছে গিয়ে ঘোতন একটা বোতল দেখতে পেয়ে সেটাকে পকেটে ভরে রাখে, আর তারপর সেই মন্দিরের ভিতরে ঢুকে। এদিক ওদিক তাকাতে তাকাতে একটা অদ্ভুত পাথর চকচক করতে দেখতে পায় ঘোতন। সেটা দেখে হাতে নিয়ে ঘোতনের পক্ষীরাজের ডিমের কথা মনে পড়ে, তাই আনন্দে পাথরটাও পকেটে ভরে নেয় ঘোতন। ফেরার পথে ওর ফেভারিট মিষ্টির দোকানে গিয়ে দোকানদারকে পাথরটা দেখায়। দোকানদার এরকম অদ্ভুত পাথর কোথাও দেখেনি। ঘোতন বলল এটাতে একবার চোখ রেখে দেখো তো। দোকানদার পাথরটায় চোখ রেখে ওর মিষ্টিগুলোর দিকে তাকালে মিষ্টিগুলো অদ্ভুত রকমের 6, 7, 8 অক্ষরে বদলে গেল। পাথর সরিয়ে নিলে আবার যেই কে সেই। ওদিকে মিস্টার ভিলেন মিস্টার মিত্তিরকে নিয়ে আবার সেই মন্দিরে যায় পাথরের খোঁজে, কিন্তু ভিতরে পাথরটা কোথাও দেখতে পায় না। বাড়ি এসে ঘোতন দেখলো পপিন্স বিছানায় বসে রয়েছে। ঘোতনকে দেখে পপিন্স রেগে গিয়ে বলল এতবার ফোন করছি ধরছো না কেন? আসলে পপিন্স ঘোতনকে ছোটবেলা থেকেই খুবই ভালোবাসে, আর ঘোতনও পপিন্সের ফোন ছাড়া থাকতে পারে না। তাই ফোন ধরছে না দেখে পপিন্স দুশ্চিন্তায় কলকাতা থেকে ঘোতনের বাড়ি চলে এসেছে। ঘোতন বলল ফোনটা জলে পড়ে গেছে। ঘোতন এও বলল আজ মন্দির থেকে আমি একটা জিনিস পেয়েছি, এই দেখ, বলে সেই পাথরটা পপিন্সের হাতে দিল আর সেটাতে চোখ রাখতে বলল। পপিন্স পাথরটায় চোখ রেখে ঘোতনের দিকে তাকালে দেখলো ঘোতনের মাথায় রয়েছে ময়ূর পালক আর হাতে বাঁশি। পপিন্স বলল এটা কি করবে এটা নিয়ে? ঘোতন বলল ঘুষ দেব বটব্যাল স্যারকে। এবার পপিন্সকে সাথে নিয়ে বটব্যাল স্যারের বাড়ি গেল ঘোতন। বটব্যাল স্যারের মন ভালো করার জন্য পপিন্স বলল শুনেছি আপনি খুব ভালো ফিজিক্স, আপনার পড়ানোর স্টাইলটাও নাকি খুবই ইউনিক, একদম বিজ্ঞানীদের মতো। আনন্দে গদগদ হয়ে বটব্যাল স্যার বলল এটা কজন বোঝে বলো তো? পপিন্স বলল আপনি একটু ঘোতনদাকে অঙ্কটা শিখিয়ে দিন না, একটা রিটেস্ট নিন। আসলে ঘোতনদার কেউ নেই তো, তাই ও একটু অন্যরকম টাইপের। এবার ঘোতন সেই পাথরটা বটব্যাল স্যারকে দেখায়। বটব্যাল স্যার মাইক্রোস্কোপের নিচে পাথরটাকে রেখে দেখলো আর বলল যে এটা যে কোনো সাধারণ পাথর নয়, এটা কোনো এলিয়েন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে। পপিন্স বলল স্যার আপনি একবার এটাতে চোখ লাগিয়ে দেখুন। বটব্যাল স্যার পাথরটায় চোখ লাগিয়ে প্যাংলার দিকে তাকালো। প্যাংলা তখন ঘর দৌড় ঝাড়পোছ করছিল। বটব্যাল স্যার পাথরের মধ্যে দিয়ে দেখলো প্যাংলা মাথায় হাত রেখে করুণ মুখে কিছু ভাবছে। বটব্যাল স্যার বলল আমরা কোনো জিনিস দেখতে পাই তার কারণ প্রথমে আলো সরল রেখায় সেই জিনিসটার উপর পড়ে, তারপর আমাদের চোখে ফিরে আসে, তাই আমরা দেখি। কিন্তু যদি আলো সরল রেখায় না পড়ে তাহলে তুই দেখছি মাথায় হাত দিয়ে বসে আছিস, যেটা পাথরের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আলো স্ট্রেট লাইনে ট্রাভেল করলে যদি ফিজিক্যাল অবয়ব দেখা যায়, স্ট্রেট লাইনে ট্রাভেল না করলে কি তাহলে ইমোশন অবয়ব দেখা যায়? পপিন্স বলল তার মানে এই পাথরটার মধ্যে দিয়ে ইমোশন দেখা যাচ্ছে। বটব্যাল স্যার বলল তাই তো মনে হচ্ছে। প্যাংলা তুই যখন ঝাড়ছিলি তখন কি চিন্তা করছিলি? প্যাংলা বলল কি আর করব, আমার তো দিনরাত একটাই চিন্তা, তোমাকে নিয়ে। তোমার যদি কিছু একটা হয়ে যায় তখন আমি কি করব? ইউরেকা বলে চিৎকার করে বটব্যাল স্যার বলল আমি হেডমাস্টার মশাইকে বারবার বলেছিলাম আলো সবসময় স্ট্রেট লাইনে ট্রাভেল করবে, তার কোনো মানে নেই। পপিন্স বলল স্যার এটা প্রমাণ করা যাবে? আপনি অঙ্কের মধ্যে মাপতে পারবেন এটা, এই ইমোশনকে? বটব্যাল স্যার বলল চলো এক্সপেরিমেন্ট করে দেখা যাক। বটব্যাল স্যার সেই পাথর দিয়ে একটা যন্ত্র বানালো যাতে যাকে এই পাথর দিয়ে দেখা হবে তার ইমোশন এই যন্ত্রের মধ্যে ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখা যাবে। ঘোতন বলল আর মিথ্যে বললে সেটা এর মধ্যে দেখা যাবে? বটব্যাল স্যার বলল সেটা বলা কঠিন, কারণ সত্য ব্যাপারটা কোনো ইমোশন নয়, ওটা একটা ফান্ডামেন্টাল এলিমেন্ট। তবে কারো যদি মিথ্যে বলে ধরা পড়ে যাবার ভয় থাকে তখন তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে, সেইটা এটাতে ধরা পড়তে পারে, কিন্তু তার জন্য সাবজেক্টকে প্রপার স্যাম্পল প্রোভাইড করতে হবে।
ঘোতন বলল, সাপরাজ বাবা নিখোঁজ, পিল্টু ওকে গুম করেছে। আমি মন্দিরের কাছ থেকে এই বোতলটা পেয়েছি। বোতলের গন্ধ শুকেই বটব্বল স্যার বলল, ক্লোরোফর্ম। প্যাংলা বলল, কদিন ধরেই একটা সাহেব এসেছে মন্দিরকে নিয়ে রিসার্চ করতে, সারাদিন ওই মন্দিরের মধ্যেই পড়ে থাকে। ওই সাহেব সাপরাজ বাবাকে গুম করেনি তো? তাহলে ওর কাজ অনেকটা সুবিধে হয়ে যাবে, কারণ সাপরাজ বাবা থাকতে তো ওই মন্দিরে কেউ ঢুকতে পেত না। ঘোতন বলল, জঙ্গলের উল্টো দিকে পিল্টুর একটা বাড়ি আছে। আমার ধারণা পিল্টু সাপরাজ বাবাকে ওখানেই লুকিয়ে রেখেছে। বটব্বল স্যার বলল, চলো পিল্টুর উপরে এই যন্ত্রটা দিয়ে দেখি। ঘোতন, তুমি শুধু ওকে বলবে যে এই বাড়িতে সাপরাজ বাবাকে লুকানো হয়েছে, তাহলে ও ভয় পেয়ে মিথ্যা বলতে গেলেই ধরা পড়ে যাবে। বটব্বল স্যারের থিওরিটাই সত্য হলো। পিল্টু ঘোতনের কথা শুনে ভাবতে শুরু করলো, এই রে, এরা জানলো কি করে? ধরা পড়ে গেলে তো কেস খেয়ে যাব। আর পিল্টুর এই অভিব্যক্তি যন্ত্রের মধ্যে ধরা পড়লো। বটব্বল স্যার সেটা দেখে বলল, সাপরাজ বাবাকে ওখানেই রাখা হয়েছে। তারপর ওরা তিনজন রাত্রে সে বাড়িতে গিয়ে সাপরাজ বাবাকে ছাড়িয়ে নিয়ে বটব্বল স্যারের বাড়িতে এনে রাখলো। অন্যদিকে মিস্টার মিত্তির পঞ্চায়েত প্রধানকে বলল, ভিলেন স্যার যেটা খুঁজতে এখানে এসেছেন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় ওটা মাটির নিচে আছে, মন্দির ভাঙলে পাওয়া যেতে পারে। পঞ্চায়েত প্রধান বলল, গ্রামের লোকেরা মন্দির ভাঙলে বেশ রেগে যাবে, তাই সেটা সম্ভব নয়। কিন্তু মিস্টার ভিলেন প্রধানকে 10 কোটি টাকার লোভ দেখালো, তাই লোভে পড়ে প্রধান রাজি হয়ে গিয়ে পিল্টুকে বলল, গ্রামে রটিয়ে দাও মন্দিরটা অপয়া, তাই গ্রামের কোনো উন্নতি হচ্ছে না, মন্দির ভাঙলেই গ্রামের উন্নতি হবে। কিন্তু পিল্টু আমতা আমতা করে বলল, স্যার, সাপরাজ বাবা আমার ঘর থেকে হাওয়া হয়ে গেছে। এদিকে পপিন্স মন খারাপ করে ঘোতনকে বলল, আমরা বোধহয় কলকাতা ছেড়ে মুম্বাই চলে যাব, বাবার ট্রান্সফার হয়েছে। ঘোতন দা, তুমি ভালো করে মাধ্যমিকটা দিয়ে আমাদের সাথেই মুম্বাই চলো, ওখানেই পড়াশুনো করবে। ঘোতন বলল, না রে, আমার এখানেই ভালো। কিন্তু দুজনের মনই ভীষণ খারাপ হয়ে গেল। এবার বটব্বল স্যারের বাড়ি গেল ঘোতন। বটব্বল স্যার সাপরাজ বাবাকে একটা সুড়ঙ্গে লুকিয়ে রেখেছে। এটা উঠোন থেকে ওদের ঘরে আসার গোপন সুড়ঙ্গ। বটব্বল স্যার বলল, সাপরাজ বাবাকে এই যন্ত্রের মধ্যে দিয়ে দেখলে ওর মধ্যে একসাথে 7টা ইমোশন ফুটে উঠছে। এই সাপরাজ বাবা বড়ই অদ্ভুত মানুষ, ওর মধ্যে একসাথে 7টা ইমোশনই কাজ করছে। সাপরাজ বাবা সকাল থেকে ডিম পাউরুটি খাবার ঝোঁক করছিল, তাই বটব্বল স্যার ঘোতনকে সেটা আনতে পাঠালো। ওদিকে পিল্টু সেই মিষ্টির দোকানদারকে ধরে নিয়ে গেছে পঞ্চায়েত প্রধানের কাছে। লোকটা বলল, এইরকম একটা পাথর আমি ঘোতনের হাতে দেখেছি। প্রধান পিল্টুকে নিয়ে বটব্বল স্যারের বাড়ি গিয়ে বন্দুক দেখিয়ে যন্ত্রটা হাতিয়ে নিল আর পাথরটা খুলে ফেলে মিস্টার ভিলেনকে ফোন করলো। সে সময় ঘোতন এসে বাড়ির বাইরে পিল্টুর বাইক দেখতে পেয়ে লুকিয়ে দরজা থেকে দেখলো যে প্রধান বটব্বল স্যারের দিকে বন্দুক তাক করে আছে। ঘোতন সোজা হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে তাকে ডেকে আনলো, কিন্তু নিজে সোজা ঘরে ঢুকলো না, ও সুড়ঙ্গ দিয়ে ঢুকলো আর দেখলো প্রধান ওর দিকে পিঠ করে বসে আছে আর পাথরটা সাইডে নামানো। চুপি চুপি ঘোতন সে পাথরটা নিয়ে চলে গেল। এবার বটব্বল স্যার একটা রিমোট অন করতেই প্রধানের হাতের বন্দুক সোজা উপরে একটা চুম্বকে গিয়ে সেটে গেল। আবার সুইচ অফ করতেই সেটা বটব্বল স্যারের হাতে এসে পড়লো। বটব্বল স্যার প্রধানের দিকে বন্দুক রেখে বলল, আপনার লজ্জা করে না? গ্রামের প্রধান হয়েও বিদেশে গ্রামের মূল্যবান জিনিস পাচার করছেন। ভয় পেয়ে প্রধান বলল, আর কখনো করব না, আমার ভুল হয়ে গেছে। ওদিকে পিল্টু ঘোতনকে ফলো করছে পাথরটা নেওয়ার জন্য। তখন অন্ধকার হয়ে গেছে। হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে ঘোতন দেখলো একটা অদ্ভুত আলোর ছটা, একটা ইউএফও নেমে আসছে। ঘোতনের হাত থেকে পাথরটা পড়ে গেল আর সেই জোরালো আলোয় পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে উপরে উঠে যেতে লাগলো। ঘোতনও সেটা দেখে অজ্ঞান হয়ে পড়ে রইল। যখন চোখ খুললো দেখলো মাসি ওকে স্কুলে যাবার জন্য তৈরি হতে বলছে, আরও নিজের বাড়িতেই শুয়ে রয়েছে। ঘোতন ভাবলো, তার মানে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল, পক্ষীরাজের ডিমের, ইউএফওর, মন্দিরের স্বপ্ন। মনটা ভীষণ খারাপ হয়ে গেল ঘোতনের। ওদিকে বটব্বল স্যার ওর বাবার স্টাডিতে বসে কি সব ভাবছিল। প্যাংলাকে ডেকে জিজ্ঞেস করলো, বাবা শেষবার কোথায় গিয়েছিল রে? প্যাংলা বলল, আন্দামান। সামনে একটা গ্লোব রাখা ছিল। বটব্বল স্যার দেখলো আন্দামানের পয়েন্টের কাছে সুইচের মতো কিছু একটা রয়েছে। সেখানে প্রেস করতে গ্লোবটা খুলে গেল। সেটার ভিতরে রয়েছে রোল করা একটা কাগজ। কাগজ খুলতেই দেখা গেল এতে ওর বাবার একটা অদ্ভুত থিওরি লেখা রয়েছে।
রয়েছে 1911 সালে যখন অ্যালবার্ট আইনস্টাইন প্রথম বলেছিলেন কথাটা কেউ বিশ্বাস করেনি যে গ্র্যাভিটি আলোর সরল রেখার উপর প্রভাব এনে তাকে বেন্ড করে, কিন্তু ওনার থিওরি প্রমাণিত হতে বেশি সময় নেয়নি যে সত্যি মহাকাশে এমন অজস্র উদাহরণ পাওয়া যায় যেখানে গ্র্যাভিটি প্রভাব বিস্তার করে আলোকে 8 ডিগ্রির চেয়েও বেশি বক্র করে দিতে পারে। 1919 সালে স্যার আর্থার এডিংটন প্রমাণ করে দেন সূর্যগ্রহণের উপর তার বিখ্যাত এক্সপেরিমেন্ট করে। গত বছর আন্দামান দ্বীপপুঞ্জে কিছু স্যাম্পল কালেক্ট করতে গিয়ে আমি যে জিনিসটার সম্মুখীন হলাম তা নিয়ে গবেষণা করলে অপটিক্সের ধারণা একেবারে বদলে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আন্দামানের অন্ধকার জঙ্গলে আমি যে ট্রান্সপারেন্ট জিনিসটা দেখেছিলাম তার ভিতরের প্রত্যেকটি কোষ ক্রমাগত প্রকৃতি বদলাতে পারে। 2 ইঞ্চির চেয়েও একটু বড় জিনিসটার গায়ে আলো পড়লে তার ভিতরে স্পষ্ট দেখা যায় চারপাশের অদ্ভুত সব ফ্রিকশন, যা খালি চোখে বা পৃথিবীর কোনো যন্ত্রের মধ্যেই দেখা যায় না। এই তুমুল অবৈজ্ঞানিক জিনিসটা কয়েক মুহূর্ত আমার হাতে থেকে সূর্যের আলো সহ্য করতে না পেরে বাষ্পের মতো উবে গেল বলে ওটাকে আমি ল্যাবরেটরিতে আনতে পারিনি। ওই ভাবনার উপর ভর করে আমি অপটিক্সের যে থিওরিটা বিদেশে পাঠিয়েছিলাম তার জন্য ওরা আমাকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু তারপর থেকে আমার বাড়িতে চোরের উপদ্রব শুরু হয়। দেখলাম আমার কাজের ঘরের সব কাগজপত্র উল্টানো রয়েছে। বুঝলাম আমার রিসার্চের ফাইলটা কেউ চুরি করতে এসেছিল। ওটা ভুল লোকের হাতে গেলে অনেক বিপদ হতে পারে, তাই আমি ওই খাতাটা হারিয়ে দিলাম। পড়তে পড়তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো বটব্যাল স্যারে, কারণ ওর বাবার চিন্তাধারাকে ও কোনোদিনই বিশ্বাস করেনি, মর্যাদা দেয়নি। অন্যদিকে পপিন্স ঘোতনকে ফোন করে বলল মুম্বাইয়ের একটা কলেজে আমি অ্যাপ্লাই করেছিলাম, কনফার্ম হয়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। হঠাৎ ঘোতনের মনে পড়লো এটা তো ও স্বপ্নতেও দেখেছিল, তার মানে ভোরের স্বপ্ন সত্যি হয়। ঘোতন দৌড়ে গিয়ে সেই মন্দিরটায় ঢুকলো, ভাবলো সত্যি যদি এখানে কোনো পাথর পাওয়া যায়, কিন্তু সেখানে একটা ইটের স্তূপের মধ্যে সে পেল বটব্যাল স্যারের বাবার সে হারিয়ে যাওয়া ডায়েরিটা, আর ঘোতন সেটা বটব্যাল স্যারকে দিল। বটব্যাল স্যার আনন্দে রাজি হয়ে গেল ঘোতনকে অঙ্ক শেখাতে। বটব্যাল স্যার আজ বিদেশে চলে যাচ্ছে ওর বাবার অসমাপ্ত কাজ পূর্ণ করতে। এবার ঘোতন রিটেস্টে 72 পেয়েছে, তাই বটব্যাল স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করে তার বাবার ডায়েরিটা তার হাতে দিল। বটব্যাল স্যার সেটা খুলে দেখলো এ তো সেই ডায়েরিটা যেটা ওর বন্ধু গবেষণা করছিল খাবারের স্বাদ নিয়ে। ওর স্ত্রী তো তখন গর্ভবতী ছিল, তার মানে ঘোতনই ওর বন্ধুর ছেলে। ঘোতনকে অনেক আশীর্বাদ করে চলে গেল বটব্যাল স্যার। আর ঠিক তখনই পপিন্স ফোন করে বলল আমি মুম্বাই যাচ্ছি না ঘোতনদা, কারণ আকাশগঞ্জটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। এই কথা শুনে ঘোতনেরও আনন্দের কোনো সীমা পরিসীমা রইল না। তো বন্ধুরা, পক্ষীরাজের ডিম সিনেমার কাহিনীটিকেও এখানেই শেষ করা হয়েছে। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।